আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফ্লামেশন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইনফ্লামেশন, যেটা আমাদেরকে পুরোটা পড়তে হবে। তো প্রথম হচ্ছে ইনফ্লামেশন কি সেটা নিয়ে আমি একটু কথা বলি, দেন ধীরে ধীরে আমরা একটু ডিপে যাব। তো ইনফ্লামেশন হচ্ছে কি, আমি প্রথমত একটা উদাহরণ দিয়ে বলি যে আমার বডিতে কোনো ইনজুরি যদি হয়, সাপোজ আমার বডিতে একটা ইনজুরি হয়েছে, হ্যাঁ, আমার বডিতে ইনজুরি যদি হয়, ওই ইনজুরির প্রতি আমার বডির কিছু ডিফারেন্ট সিস্টেম থাকে, যেটা ওই ইনজুরির প্রতি একটা রেসপন্স ক্রিয়েট করবে, তাহলে আমার বডিতে ইনজুরি যদি হয়, ওই ইনজুরির প্রতি বডির যে একটা রেসপন্স, ওইটাকে আমরা বলি ইনফ্লামেশন। নর্মাল কথা এটা, ওটাকে আমরা বলি ইনফ্লামেশন। সাপোজ আমার এটা টিস্যু, এখন এই টিস্যুতে যদি আমার ইনজুরি যদি হয়, এখন আমরা কি জানি, এই টিস্যুতে আমরা জানি যে ব্লাড ভেসেল থাকে, থাকে না? এই টিস্যুতে ব্লাড ভেসেল থাকে এবং এই টিস্যুতে কিছু সেল থাকে। তাহলে টিস্যু ইনজুরি হওয়া মানে কি, ব্লাড ভেসেল ইনজুরি হওয়া এবং সেলটা ইনজুরি হওয়া। তাহলে বডির রেসপন্স যে দিবে, সে কে দিবে? এ ব্লাড ভেসেলই দিবে আর এ সেলই দিবে, সেটাই তো নাকি? আর ইনজুরি হচ্ছে টিস্যুটা, তো টিস্যুর ভিতরে থাকে সেল আর টিস্যু, তাই না? মানে ব্লাড ভেসেল থাকে। তাহলে এই ব্লাড ভেসেল কিছু একটা রেসপন্স দিবে, ব্লাড ভেসেলের রেসপন্স পাবো, দেন হচ্ছে আমরা কি পাবো, এই সেলুলার কিছু রেসপন্স পাবো, সেটাকে আমরা বলি ইনফ্লামেশন। অর্থাৎ আমার বডিতে কোনো একটা লোকাল টিস্যু যদি ড্যামেজ যদি হয়, তখন ওই লোকাল টিস্যুটা ওই ইনফ্লামেশনের এগেনিস্টে, মানে sorry, ওই ইনফেকশনের এগেনিস্টে একটা রেসপন্স ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি ইনফ্লামেশন। ইনফ্লামেশন আমাদের বিভিন্ন কারণে হতে পারে, সেটা হতে পারে আমাদের ফিজিক্যালি হতে পারে, সেটা হতে পারে আমাদের কেমিক্যালি হতে পারে, সেটা হতে পারে আমাদের ট্রমা দিয়া, সেটা হতে পারে মাইক্রোবিয়াল এজেন্ট দিয়া, সেটা হতে পারে আমাদের সান বার্ন দিয়া, সেটা হতে পারে আমাদের শুধু বার্ন দিয়ে। সবগুলো কারণে কিন্তু আমাদের বডিতে টিস্যুগুলো ইনজুরি হতে পারে। এই ইনজুরির প্রতি আমাদের বডির একটা রেসপন্স ক্রিয়েট করবে, যেটাকে আমরা বলি ইনফ্লামেশন। দ্যাট মিনস আমি যদি বলি আমাদের কোনো টিস্যু যদি ইনজুরি যদি হয়, সেটা যে কোনো কারণে, যে কোনো কজের কারণে টিস্যুতে যদি ইনজুরি যদি হয়, তখন ওই টিস্যুটা একটা রেসপন্স ক্রিয়েট করে, যে রেসপন্সটা আমাদের জন্য কিন্তু ভালো, যে রেসপন্স আমাদের জন্য কিন্তু ভালো। ওই জন্য আমরা মাঝে মাঝে বলি, মাঝে মাঝে না, আমরা ইনফ্লামেশনকে বলি যে এটা একটা আমার জন্য প্রোটেকটিভ মেকানিজম। এটা আমাদের জন্য একটা প্রোটেকটিভ মেকানিজম কেন? কারণ সে ও ইনজুরির প্রতি রেসপন্স দিচ্ছে, যার কারণে ও ইনজুরিটা আমাদের বডি থেকে ইরাডিকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ও ইনজুরিটা আমাদের বডি থেকে ইরাডিকেট হয়ে যাচ্ছে। যে আমাদের ইনফ্লামেশন কি? ইনফ্লামেশন হচ্ছে রেসপন্স অফ, ডেফিনিশনটা একটু লিখি, the response of vascular connective tissue towards injury। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। দেখা যাচ্ছে এটা লাইন আছে যে ভাস্কুলার কানেকটিভ টিস্যু, তার মানে আমাদের ইনফ্লামেশনটা হবে অবশ্যই এবং অবশ্যই ভাস্কুলার কানেকটিভ টিস্যুতে। এভাস্কুলার কোনো টিস্যু হওয়া যাবে না, এভাস্কুলার কোনো টিস্যু হওয়া যাবে না, এভাস্কুলার কোনো টিস্যুতে আমাদের কোনো ইনফ্লামেশন হবে না। কারণ ইনফ্লামেশন হইতে হলে আমাদের এমন একটা টিস্যু লাগবে, যে টিস্যুটা অবশ্যই ভাস্কুলার হইতে হবে। তাহলে আমাদের যেমন কার্টিলেজ, কার্টিলেজ অথবা আমাদের কর্নিয়া অথবা আমাদের ল্যান্স, এগুলো অ্যাভাস্কুলার, সুতরাং এখানে কোনো ইনফ্লামেশন হবে না। হলেও এটা খুবই, মানে কি বলবো, খুব রেয়ার, যদি কিছু কিছু হয়, এগুলোকে আমরা বলি অ্যাভাস্কুলার টিস্যু, এখানে কোনো ইনফ্লামেশন হবে না। তাহলে ইনফ্লামেশন হচ্ছে কি, আমাদের একটা রেসপন্স, কিসের রেসপন্স? সেটা আমাদের অবশ্যই একটা ভাস্কুলার কানেক্টিভ টিস্যুর রেসপন্স, যেটা আমাদের বডির ইঞ্জুরি এগেনিস্ট হয়ে থাকে, সেটাকে আমরা বলি ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন বডিতে আসলে যে কোনো আঘাত হলে এখানে ইনফ্লামেশন হবে, এটা মাস্ট, ইনফ্লামেশন হবে। ঠিক আছে, ইনফ্লামেশন হবে শেষ। এখন আসি আমরা, ইনফ্লামেশন কয় ধরনের হয়? ইনফ্লামেশন দুই ধরনের। ইনফ্লামেশন দুই ধরনের ইনফ্লামেশন মেনলি দুই ধরনের, এই ডিউরেশন অনুযায়ী দুই ধরনের। ইনফ্লামেশন ইনফ্লামেশন দুই ধরনের, একটাকে আমরা বলি ক্রনিক ইনফ্লামেশন, একটা বলি একিউট ইনফ্লামেশন। একিউট ইনফ্লামেশন আর হচ্ছে আমাদের ক্রনিক ইনফ্লামেশন। একিউট ইনফ্লামেশন, এটাকে আমরা বলি ক্রনিক ইনফ্লামেশন। একিউট ইনফ্লামেশন আর ক্রনিক ইনফ্লামেশনকে আমরা মেনলি ডিউরেশন অনুযায়ী ভাগ করি, ডিউরেশন অনুযায়ী ভাগ করি। ইনফ্লামেশনের আরো কিছু ক্লাসিফিকেশন আছে, যেগুলো হচ্ছে আমাদের কি ধরনের ফ্লুইড ওইখানে প্রেজেন্ট আছে সেটা হতে পারে ফ্লুইড অনুযায়ী, যেমন সেরাস ইনফ্লামেশন, পুরুলেন্ট ইনফ্লামেশন, ফাইব্রিনাস ইনফ্লামেশন। সবচেয়ে মোস্ট কমন যে ইনফ্লামেশন, সেটা হচ্ছে ক্যাটারাল ইনফ্লামেশন। সবচেয়ে মোস্ট কমন ইনফ্লামেশন হচ্ছে ক্যাটারাল ইনফ্লামেশন। এটা কি? এটা হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন ইনফ্লামেশন হবে।
মিউকাস মেমব্রেন ইনফ্লামেশন হবে। সেখানে কি হবে, বিভিন্ন ওয়াটারি প্লাস মিউকাস, মানে যেগুলো এক্সুডেট থাকবে, এক্সুডেট হবে। ঠিক আছে, তাহলে ক্যাটারাল ইনফ্লামেশন সবচেয়ে বেশি কমন, যেটা হচ্ছে আমাদের কি হবে, মিউকাস মেমব্রেন হয়, যেমন বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাকে হবে, বিভিন্ন ধরনের নোজে হবে, হ্যাঁ, জিআইডিতে হয় আর কি। এগুলো আমাদের ক্যাটারাল ইনফ্লামেশন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এখানে কি হবে, ওয়াটার জমবে, মিউকাস জমবে এবং এক্সুডেট যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ইনফ্লামেশন। আচ্ছা, এখন আমরা মেনলি পড়বো অ্যাকুট ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন যদি হয়, আমি একটু আগে বলছি যে কোনো একটা ইনজুরি হবে, ইনজুরি হলে তার বিরুদ্ধে একটা রেসপন্স দিবে। কিসের রেসপন্স? সেটা সেলের রেসপন্স, ওই টিস্যুর সেলের রেসপন্স, ওই টিস্যুর বেসেলের রেসপন্স। তাহলে এখানে দুইটা রেসপন্স থাকবে একুটে, একটা হচ্ছে আমাদের সেলুলার রেসপন্স, একটা হচ্ছে আমাদের ভাস্কুলার রেসপন্স। সেলুলার রেসপন্স, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার রেসপন্স। এখন আমরা পড়বো মেনলি এই সেলুলার রেসপন্স, আজকে আমরা পড়বো ভাস্কুলার রেসপন্স, সরি আমরা পড়বো ভাস্কুলার রেসপন্স নিয়ে। এখন ইনফ্লামেশনটা পড়তেছি, কিভাবে আমরা বুঝবো আমাদের বডিতে কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হচ্ছে? এটা বোঝার জন্য আমাদের কিছু কার্ডিনাল ফিচার্স থাকে, ইনফ্লামেশনের কার্ডিনাল কিছু ফিচার্স থাকে, ওগুলো আমরা একটু দেখি। কি কার্ডিনাল ফিচার্স? প্রথম হচ্ছে, সেখানে কিছু পেইন হবে, আমাদের ইনফ্লামেশন যদি হয় সেখানে পেইন হবে। ঠিক আছে, ওই জায়গাটা ফুলে যাবে, সোয়েলেন হয়ে যাবে। প্রথমে রেডনেস হবে, পেনের পরে রেডনেস হবে, রেডনেস, ওটা ফুলে যাবে, সোয়েলেন হবে, হ্যাঁ, এটা আমাদের সোয়েলেন হবে, ওই জায়গাটা আমাদের হট হয়ে যাবে। এবং এটা বলছে, এই চারটা বলছে বিগিনি সেলসাস, বিগিনি সেলসাস, এই চারটা জিনিস বলছে। যে উনি বলছে যে আমাদের বডিতে ইনফ্লামেশন যদি হয় তাহলে ওটা আমাদের পেন হবে, ওখানে ওখানে আমাদের রেডনেস হবে, ওখানে আমাদের সোয়েলেন হবে, ওখানে আমাদের হট হবে। এরপরে বিজ্ঞানে বাড়ছু, একজন বিজ্ঞানী আছে যিনি বলতে বাড়ছু, উনি বলছে না, ওই জায়গাটা শুধু এই চারটা না, ওখানে ফাংশন লেস হয়ে যাবে, ওটা ওটা আবার আমাদের ফাংশন লেস হয়ে যাবে। এবার আমরা দেখবো একই ইনফ্লামেশনে কিভাবে এই পাঁচটা জিনিস চেঞ্জ হয়, এই পাঁচটা জিনিস কিভাবে হয়, ওটা আমরা একটু দেখবো এখন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি ইনফ্লামেশন কি এটা একটু আবার বলি। যে ইনফ্লামেশন হচ্ছে রেসপন্স অফ ভাস্কুলার কানেকটিভ টিস্যু টুয়ার্ডস ইনজুরি। তাহলে ইনফ্লামেশন বুঝতেছি যে আমাদের অবশ্যই এবং অবশ্যই এটা ভাস্কুলার টিস্যুতে হইতে হবে, কোনো অ্যাভাস্কুলার টিস্যুতে হওয়া যাবে না। কোনো টিস্যুতে ইনজুরি যদি হয় তাহলে ওই ইনজুরির এগেইনস্টে আমাদের বডি একটা কি দিবে, রেসপন্স ক্রিয়েট করবে, যেটাকে আমরা বলি কি, ইনফ্লামেশন। যেটাকে আমরা কি বলি, ইনফ্লামেশন। এনি টিস্যু ড্যামেজ, এনি টিস্যু অফ আওয়ার বডির এনি টিস্যু ড্যামেজ হলে অথবা ইনজুরি হলে সেখানে ইনফ্লামেশন হবেই এক্সেপ্ট অ্যাভাস্কুলার টিস্যু। অ্যাভাস্কুলার টিস্যুতে কখনো ইনফ্লামেশন হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে ইনফ্লামেশন কয় ধরনের বললাম, মেনলি ডিউরেশন অনুযায়ী দুই ধরনের, একটা একুট, একটা ক্রনিক। একটা ক্রনিক। আর এগুলোর ভিতর আবার কি আছে, দেখছি আমাদের একটা টিস্যুর এখানে ভেসেল থাকে, কিছু সেল থাকে, দুটোই আমাদের রেসপন্স ক্রিয়েট করবে ওই ইনফেকশনের বিরুদ্ধে। তাহলে সেলুলার আর ভাস্কুলার। এখন আমরা পড়বো শুধুমাত্র ভাস্কুলারটা, এটার আমরা পুরো প্যাথোফিজিওলজি পর্যন্ত পড়বো, সবগুলো মেকানিজম দেখবো কিভাবে হচ্ছে না হচ্ছে, এভরিথিং আমরা সামনের দিকে বুঝে বুঝে যাবো। আচ্ছা, আসি। এখন এই যে একিউটটা, এটা তো বলা হয় নাই যে একিউট আর ক্রনিকের ভিতরে কিছু ডিফারেন্স থাকে। যেমন একিউট যেটা, ওই একিউটটা হচ্ছে নর্মালি কি হচ্ছে, একিউটে হচ্ছে আমাদের যে একুট যে ইনফ্লামেশন, একুট আমাদের খুব সাডেন অনসেট হবে। এটা একটু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। সাডেন অনসেট হবে এবং রেপিড হবে, এটা সাডেন অনসেট প্লাস এটা রেপিড হবে, খুবই রেপিড হবে এটা। আর যেটা ক্রনিক এটা আমাদের কি হবে, প্রোগ্রেসিভলি রেসপন্স দিবে, প্রোগ্রেসিভলি এটা, এবং তার লং ডিউরেশন হবে আর কি। প্রোগ্রে প্রোগ্রেসিভলি রেপিড না, সরি, লং রেসপন্স, প্রোগ্রেসিভলি লং রেসপন্স। ঠিক আছে। আচ্ছা, এখানে মেনলি যে সেলগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাক্রোফেজ, বিভিন্ন লিম্ফোসাইট, দেন বিভিন্ন প্লাজমা সেল থেকে শুরু করে ইউসোনোফিল, বেসোফিল গুলো পরে আসবে। আর এটার জন্য প্রথমত যে সেলটা লাগবে হচ্ছে আমাদের নিউট্রোফিল। একই ইনফ্লামেশন বলছি, এটা খুব সাডেন হবে, এটা খুব রেপিড হবে, সাডেন হবে, খুব রেপিড হবে, সাডেন হবে, খুব রেপিড হবে। তাহলে সাডেন আর খুব রেপিড যে হচ্ছে, এটার জন্য প্রথমে যে সেলটা আসে সেটা হচ্ছে আমাদের নিউট্রোফিল। এখন কথা হচ্ছে, কোনো একটা জায়গায় যদি বডিতে ইনফেকশন যদি হয়, ওখানে কেন আগে নিউট্রোফিলটা আসে? এটা একটা কোশ্চেন, কেন আগে নিউট্রোফিলটা আসে? এটা আসে এই জন্য, আমাদের ডব্লিউবিসি তে, ব্লাডে যত ডব্লিউবিসি থাকে এর ভিতর সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল, সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল। এবং এই নিউট্রোফিল হাইলি একটা মোটাইল, এটা অনেক মোটাইল, দ্যাটস ওয়াই এই নিউট্রোফিলটা আগে একুট ইনফ্লামেশনে আসে।
আগে আমাদের একুইড ইনফ্লামেশনে এই নিউট্রোফিলটা আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের একুইড ইনফ্লামেশন যদি হয় এখানে আসলে কি কি হয়। এখন ইনফ্লামেশনে কি কি হয় আমি প্রথমে এখানে কিছু জিনিস লিখে রাখছি, যেখানে কি কি হয় না কি কি হয় না। অ্যাকুইড ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন যদি হয় প্রথম কথা হচ্ছে আমাদের বডির ওখানে অনেক অনেক ব্লাড আসতে হবে। যেখানে ইনফ্লামেশনটা হয় ওখানে আমাদের অনেক প্রচুর ব্লাড আসতে হবে। ওখানে প্রথম কথা এটা কেন ব্লাড আসতে হবে, কারণ ব্লাডের ভিতরে বিভিন্ন ডব্লিউবিসি থাকে, বিভিন্ন অ্যান্টিবডি থাকে, বিভিন্ন কমপ্লিমেন্ট প্রোটিন থাকে, যেগুলো আসলে আমার ওই ইনফেকশনটার বিরুদ্ধে একটা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করতে পারবে। তাহলে ইনফ্লামেশনের একটা এম কিন্তু আমরা বলছি যে এরা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। কার বিরুদ্ধে? ইনফেকশনের বিরুদ্ধে এরা ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করবে। তখন তারা ডিফেন্স সিস্টেমের মাধ্যমে কাজ করে, ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে ওরা আমাদের বডি থেকে যে ডেড টিস্যু গুলো আছে ওগুলোকে তারা কি করবে, ডেড টিস্যুটাকে তারা কি করবে, রিমুভ করে দিবে। বডি থেকে তারা ডেড টিস্যুটাকে রিমুভ করে দিবে। তাহলে বুঝতেছি যে ওরা আমার বডিতে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করবে, ডিফেন্স সিস্টেম। ওই জন্য কোনো জায়গায় ইনফ্লামেশন যদি হয়, অ্যাকুট ইনফ্লামেশনের ক্ষেত্রে ওখানে আমাদের প্রচুর ব্লাড আসতে হবে, ব্লাড ফ্লোটাকে ওখানে বাড়তে হবে। ওখানে ব্লাড যে ফ্লোটা বাড়তে হবে, ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, বেশি বেশি ব্লাড আসবে, বেশি বেশি ব্লাড আসবে সেখানে ডব্লিউবিসি বেশি আসবে, সেখানে অ্যান্টিবডি সবচেয়ে বেশি আসবে, সেখানে কমপ্লিমেন্ট বেশি আসবে, যারা কি করবে, ডিফেন্স সিস্টেম দিবে। তারা কজ করবে ইনজুরি যে হচ্ছে। ইনজুরি কি কারণে হচ্ছে সেটা হতে পারে ফিজিক্যালি বললাম, সেটা বলতে কি কারণে, কেমিক্যালি বললাম, এই যে এখানে বলছি আমি কোথায়, সেটা হতে পারে ফিজিক্যালি, সেটা হতে পারে কেমিক্যালি, সেটা হতে পারে ফিজিক্যালি, ম্যাটেরিয়াল কোনো এজেন্ট দ্বারা, কোনো সান বার্ন দ্বারা, কোনো সিভিয়ার বার্ন যদি হয়ে যায় সেগুলা। তাহলে এই ইনফ্লামেশন এই সবগুলো কজকে রিমুভ করতে পারে। ইনফ্লামেশনের এম কিন্তু এটাই, আমরা চাই ইনফ্লামেশন কেন হোক, ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করুক। সেটা সেটা বিভিন্ন ধরনের আবার সাইটোকাইনও কিন্তু রিলিজ করে ইনফ্লামেশন, যেটা আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট। কিছু ক্ষেত্রে আবার এটা আমাদের জন্য বডির জন্য হার্মফুল হতে পারে যখন এক্সেসিভ হয়ে যায়। আসলে এক্সেসিভ জিনিসই ভালো না, ঠিক আছে। এবং এটা আমাদের ডেড টিস্যুটাকে কি করবে, রিমুভ করবে বডি থেকে। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের ইনফ্লামেশনের এইম। এখন আমরা তার যে ভাস্কুলার ইভেন্ট, এই ভাস্কুলার ইভেন্ট আমরা এখন ঢুকবো, দেখি তার ভাস্কুলার ইভেন্ট আসলে কি আছে, কি বলা আছে। আমরা একটু ভাস্কুলার ইভেন্ট একটু দেখবো, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাস্কুলার ইভেন্ট। আমি এইম সহ বলে দিছি, ভাস্কুলার ইভেন্টটা দেখি। এটা প্রথমত একটা ছোট একটা টপিক, ভাস্কুলার ইভেন্টটা জাস্ট বেসিকটা বুঝলে কাজ শেষ, সিম্পল জিনিস। এটা বোঝার জন্য আগে আমরা তার ফিজিওলজিটা একটু বুঝবো, ফিজিওলজিটা একটু বুঝবো। ভাস্কুলার ইভেন্টে প্রথমে কি হয় আমি বলে দিচ্ছি, যে ভাস্কুলার ইভেন্টে প্রথমে ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশন হয়, দেন হয় ভ্যাসোডাইলেশন। এই দুটো আগে আমরা একটু বুঝি। এগুলো বোঝার আগে আমি আগে প্রথমে যে জায়গায় ঢুকবো সেটা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। মাইক্রো সার্কুলেশন, মাইক্রো সার্কুলেশন কি? দেখো, আমাদের যে ইনফ্লামেশনটা হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো ম্যাক্রো সার্কুলেশন হবে না। ম্যাক্রো সার্কুলেশন মানে কি, আটারি, বড় বড় আটারি, বড় বড় আটারি, বড় বড় আটারি বুঝি, আটারি বুঝি বড় বড়। যেন আমরা বড় বড় কি বুঝি, বেন গুলাকে বুঝি, বেন কে বুঝি, বড় বড় আটারি বা বেন যেগুলো আছে সেগুলোকে আমরা বুঝি। এখন আমাদের এই যে আটারি বা বেন, এগুলো আমাদের মেনলি বিপি কন্ট্রোলে লাগে, এটা মেনলি আমাদের বিপি কন্ট্রোলে লাগে, আমাদের মেনলি বিপি কন্ট্রোলে লাগে। কিন্তু মাইক্রো সার্কুলেশন বলতে বোঝায় যে, মাইক্রো সার্কুলেশন বলতে বোঝায় হচ্ছে আমাদের যে ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি, আরে লেখা ওটা নেই, ক্যাপিলারি, ক্যাপিলারি, দেন হচ্ছে আমাদের কি, আর্টারিওল, আমাদের যে আর্টারিওল যে থাকে, আর্টারিওল, ক্যাপিলারি আর্টারিওল, দেন হচ্ছে আমাদের যে মেট আর্টারিওল অথবা আমাদের যে বেনিওল, ও সবগুলোকে আমরা বলি মাইক্রো সার্কুলেশন। মাইক্রো সার্কুলেশন মানে মেনলি এইগুলার যে লেয়ার, এই লেয়ার আমাদের শুধুমাত্র একটা কি থাকে, বেসমেন্ট মেমব্রেন থাকে এবং একটা এন্ডোথেলিয়াল সেল থাকে। সুতরাং এই লেয়ারটা হচ্ছে আমাদের মোটামুটি একটা পাতলা একটা লেয়ার। সুতরাং এখানে ইনফ্লামেশনটা খুব ইজিলি হয়। বাট বড় বড় আকারে গুলাতে কিন্তু এভাবে ইনফ্লামেশন হবে না, কারণ এখানে আমাদের এন্ডোথেলিয়াল লেয়ার ক্রিয়েট করা আসলে খুব কঠিন হয়ে যায়। ওই জন্য এগুলো আমাদের মেনলি ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য দায়ী। আচ্ছা, এটা আমরা বুঝছি। তাহলে এখন আমরা আসি যে ভাস্কুলার ইভেন্টে কি হচ্ছে। ভাস্কুলার ইভেন্ট একটু দেখি, ওকে। ভাস্কুলার ইভেন্ট দেখি, তাহলে প্রথমে কি হবে, আমাদের ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশন হবে। তার আগে একটা নর্মাল একটা জিনিস দেখি। ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশনের আগে আমরা আগে নর্মাল জিনিসটা একটু দেখি, কি হচ্ছে না কি হচ্ছে, এটা আগে দেখি। এই জিনিসটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এক সাইডে আর্টিকেল সাইড একটু ব্যানার সেটা আমি একে দেখাচ্ছি, এখানে কি হচ্ছে না হচ্ছে এটা দেখি এখানে। আচ্ছা, তাহলে এখানে আমি কিছু তাদের ইয়ে দিয়ে দিই, এন্ডোথেলিয়াল কিছু সেল দিয়ে দিই, এন্ডোথেলিয়াল কিছু এখানে সেল দিয়ে দিই। এখানে মেনলি প্রথম কথা হচ্ছে যে জিনিসটা হবে এখানে, সেটা হচ্ছে যে নর্মাল, আগে এটা আর্টারিয়াল সাইড,
এটা আর্টারিয়াল সাইট, এটা হচ্ছে আমাদের ভেনাস এন্ড, এটা হচ্ছে আমাদের ভেনাস এন্ড। প্রথম কথা, এখানে যে জিনিসটা হবে সেটা আমাদের বুঝতে হবে, খুবই সিম্পল একটা জিনিস, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর হচ্ছে গিয়ে আমাদের অসমোটিক প্রেশার, এই দুটো আমি ফিগার দিয়ে একটু বোঝাচ্ছি, সেটা দেখলে ইজিলি বুঝতে যাবে। ফিগারটা দেখে আশা করি অনেক জিনিস বুঝতে যাচ্ছে। লাল কালারে যেটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আর নীল কালারে যেটা হচ্ছে আমাদের কি অসমোটিক প্রেশার। ফিগার দেখে বোঝা যাচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আমাদের এই আঠারের ইঞ্চি বেশি থাকে। কত থাকে সেটা? 35 থাকে। আঠারের ইঞ্চি সেটা 35, আর ভেনাস ইঞ্চি সেটা থাকে 17। আর অসমোটিক প্রেশার অলওয়েজ সেম, সেটা হচ্ছে 25। সেটা কত? সেটা হচ্ছে 25। সেটা কত? সেটা হচ্ছে 25। এটা কিন্তু অলওয়েজ কিন্তু সেম থাকে। ফসফরিক প্রেশার কিন্তু অলওয়েজ সেম, বাট হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কিন্তু কি ধীরে ধীরে কমা যাচ্ছে। ভেনাস ইঞ্চি সেটা কমে 17 হয়ে গেছে। তাহলে একটা জিনিস দেখো, এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজ হচ্ছে গিয়ে ফ্লুইড গুলোকে বের করে দেওয়া, ফ্লুইডকে বের করে দেওয়া। হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কাজ কি? ফ্লুইডকে বের করে দেওয়া। আর অসমোটিক প্রেশারের কাজ কি? অসমোটিক প্রেশারের কাজ হচ্ছে ফ্লুইডকে ধরে রাখা, হোল্ড করে রাখা। যারা ফ্লুইডকে ভালোবাসে তারা ফ্লুইডকে হোল্ড করে রাখে। তাহলে দেখতেছি যে আমাদের আর্টারিয়াল ইন্ডে অসমোটিক প্রেশার, হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে 35, আর অসমোটিক প্রেশার হচ্ছে কত? 25। তাহলে এখানে কিন্তু গ্যাপ থাকে 10, যার কারণে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি করবে? ফ্লুইড গুলোকে তারা কি এই যে গ্যাপটা আছে, ইন্টারস্টিশিয়াল যে গ্যাপটা আছে, ইন্টারস্টিশিয়াল গ্যাপটা তারা কাটে দিবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে ফ্লুইড এখানে আসবে আবার ভেনাস ইন্ডে গিয়ে কি হয়েছে? অসমোটিক প্রেশারটা কি হয়েছে? বেড়ে গেছে। বাট হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি হয়েছে? কমে গেছে। তাহলে এখানে তারা ফ্লুইডকে আবার ধরে রাখবে। তার মানে এখানে যে ফ্লুইড গুলো বের হয়েছে সেগুলো কিন্তু আবার এই ভেনাস ইন্ডের দিকে চলে যাবে। তার মানে আলটিমেটলি এখানে আমাদের খুবই কম ফ্লুইড থাকবে। থাকলে এখানে খুবই লেস ফ্লুইড থাকবে। এটা ফিজিওলজিক্যালি নর্মাল। এটা ফিজিওলজিক্যালি নর্মাল। এটা হচ্ছে মেনলি ফিজিওলজিক্যাল একটা বেসিসে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কেমন হচ্ছে আর অসমোটিক প্রেশারটা কেমন হচ্ছে। আমি গ্রাফ দিয়ে এটা মোটামুটি বুঝেছি এখানে। এরপরে এখন ঘটনাটা কি? ঘটনাটা হলো যখন ইনফ্লামেশন হয় তখন এই দুইটা প্রেশারের কি হয়, এটা একটু আমাদের দেখতে হবে। এটা একটু আমাদেরকে দেখতে হবে। ইনফ্লামেশন যখন হয় তখন আমাদের এই দুইটা প্রেশারের কি হয়, এটা একটু এখন দেখতে হবে। আচ্ছা, ইনফ্লামেশন যদি হয়, না না, ইনফ্লামেশন যদি হয় তখন কি হয় একটু দেখি। কি হয় দেখো। আচ্ছা, এখন তাহলে ইনফ্লামেশন হলে কি হচ্ছে, দুটা প্রেশারের, এটা একটু দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখি যে আমাদের এখন ইনফ্লামেশন সাপোজ ধরলাম শুরু হয়ে গেছে, আগের মতো নর্মাল ফিজিওলজি এখানে নাই। নাই মানে কি, এখানে যে আমাদের অসমোটিক প্রেশার যে আমাদের কত ছিল বললাম দুই জায়গায়, 25, এটা এখন নাই। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার যে বললাম 35 আর 17, এটাও আমাদের এখন নাই। এখন ইনফ্লামেশন শুরু। তাহলে এখন প্রথমে কি বললাম? আর্টারিয়াল ডাইলেটেশন, মানে আমি প্রথমে আর্টারিয়াল ডাইলেশনটা বলি, তারপর ইনফ্লামেশন শুরু। এখন ইনফ্লামেশন শুরু হয়, একটা জিনিস আগে বলছি আমি, কি বলছি সেটা, যে প্রথমে আমাদের ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশন হবে। ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশন হবে। এই ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কন্ট্রাকশন যদি হয়, এটা কেন দরকার রে? আমি বলছি যে ইনফ্লামেশন হলে সেখানে আমাদের ব্লাড ভেসেলগুলোকে মোটা হতে হবে। একটা জিনিস মনে রাখো, যখন ভেসোডাইলেশন হয়, এই জিনিসটা একটু নোট করলে ভালো হয়। ভেসোডাইলেশন যখন হয় তখন হচ্ছে ব্লাডের পরিমাণ বেশি, মানে ব্লাড ফ্লো বেশি বাট স্লো। আর ভেসেল যখন কনস্ট্রিকশন যখন করে তখন ব্লাড ফ্লো, মানে ব্লাডের পরিমাণ আছে, ব্লাড ফ্লো বলতে বোঝাচ্ছে ব্লাডের পরিমাণ, মানে ব্লাডের যে পরিমাণ আছে, এটা বাংলাতে লিখি, ব্লাডের যে পরিমাণ সেটা কম আসবে, বাট এটা খুবই রেপিড আসবে। ব্লাড গুলো খুবই রেপিড, মানে হুড়ুর করে সব ব্লাড চলে আসবে। আচ্ছা, এখন আসো ট্রানজিয়েন্ট নিউরোজেনিক কেন ইম্পর্টেন্ট কন্ট্রাকশনটা। দেখো, আমার ইনফেকশন এখানে শুরু হয়েছে। ইনফেকশনের কারণে আমাদের এন্ডোথেলিয়াল সেলগুলো নরমালি কি হয়, ইনজুরি হয়। তাহলে ওই ইনজার এন্ডোথেলিয়াল সেল দিয়ে আমাদের ব্লাড গুলা কিন্তু লিক হয়ে কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমাদের ব্লাডের পরিমাণ কমে গেল ওই জায়গায়। তো আমি তো সেটা চাই না। আমি কি চাই? আমি চাই যে এখানে ব্লাড বেশি বেশি আসুক, ব্লাড বেশি বেশি আসুক। কারণ ব্লাড বেশি আসলেই তো আমাদের ডব্লিউবিসি বেশি আসবে রে। তাহলে এখানে যদি ব্লাড বেশি আসে, তাহলে কন্ট্রাকশন কেন হলো? কন্ট্রাকশন হলো যেন ব্লাড লস এখান থেকে কম হয়। ঠিক আছে, কনস্ট্রিকশন করে এই জন্য যেন ওই জায়গায় ব্লাড লস কম হয়। তাহলে ব্লাড লস যদি কম হয়, তাহলে ব্লাড বেশি এখানে লিক হতে পারবে না, নাকি? তাহলে এখানে আমাদের বেশি বেশি ব্লাড তখন চলে আসবে, ওই ইনফ্লামেশন সাইডে বেশি ব্লাড থাকবে। আর কন্ট্রাকশনের আরেকটা কাজ হচ্ছে, এই কন্ট্রাকশন মিলি সেকেন্ডের জন্য হয়, কিছু সময়ের জন্য হয়। তো এই যখন কিছু সময়ের জন্য যখন হবে, তখন কি হয় দেখো,
সাপোজ এই জায়গায় একটা ব্লাড ভেসেল, এটাকে আমি প্রচুর এখানে প্রেশার দিচ্ছি, দেখেন আমি এটার উপর বল প্রয়োগ করছি বেশি, বল প্রয়োগ করে এটা কি করছি, একদম নেড়ে করে ফেলছি। তাহলে আমি যখন সাপোজ কোন একটা, তোমার কাছে মনে করো সাপোজ কোন একটা নল আছে এখানে বললাম, এটার এই প্রান্তে যদি তুমি একটা চাপ দাও, তাহলে এই প্রান্তে কি হুড়ুর করে ব্লাড গুলো চলে আসবে না? ঠিক এই প্রান্তে মানে ব্লাড গুলো খুব ফাস্ট চলে আসবে না? চলে আসবে। এজন্য ভেসেলে যখন ডাইলেশন যখন করে তখন আগে কিন্তু এটা কন্ট্রাকশন করে। কেন? কারণ যেন ব্লাড গুলো খুব রেপিড আসে। কম আসছে তো ঠিক আছে, বাট এটা খুব রেপিড আসতেছে। এরপর কি করে, আস্তে করে তারা কি করবে, আস্তে করে তারা ভেসেলটাকে ডাইলেট করে দিবে। তাহলে দেখো, আগে ছিল প্রেশার এখানে বেশি, এখন যদি ভেসেলটা যদি ডাইলেট যদি করে প্রেশারটা কম হবে না বেশি হবে? প্রেশারটা একটু কমে যাবে, কিন্তু প্রেশারটা একটু কমে যাবে। কেন কমে যাবে? কারণ প্যাসকেল বলতে যে পি সমান এফ বাই এ, অর্থাৎ আমি প্রেশার বল যদি বেশি দিই, এখানে বল বেশি দিচ্ছিলাম, তার কারণে প্রেশার বেশি হয়েছে। কন্ট্রাকশন কন্ট্রাকশন করছি মানে কি, বল বেশি দিছি, ওই জন্য এখানে প্রেশার বেশি। এরপর এখানে কি করছি, আমি বলটা আস্তে কমাই দিছি, তখন কি হচ্ছে, প্রেশারটা কমে গেছে। বাট এখানে আবার দেখো ক্ষেত্রফল বেশি হয়ে গেছে না? ক্ষেত্রফল বেশি মানে কি, পিটা কমে গেছে। তার মানে কি, এই যে আমাদের একটা প্রেশার গ্রেডিয়েন্ট, আগে ছিল প্রেশার বেশি, এখন হচ্ছে প্রেশার কম, এই প্রেশার গ্রেডিয়েন্টের কারণেও কিন্তু অনেক পরিমাণ ব্লাড আমার ইনফ্লামেশন সাইডে চলে আসে। অনেক পরিমাণ ব্লাড কিন্তু আমার কি হয়, ইনফ্লামেশন সাইডে চলে আসে। এই জন্য কিন্তু আমাদের এই সর্বপ্রথম যে ট্রানজিয়েন্ট কন্ট্রাকশনটা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বুঝতে পারছি? তাহলে এটা দুটো কাজ, কি কি কাজ? প্রথম কথা হচ্ছে সে ব্লাড লস প্রিভেন্ট করে ওই জায়গায়। সেকেন্ড কাজ, সে একটা প্রেশার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে, যার কারণে আমাদের কি হয়, আর্টারিটা যখন ডাইলেট করে তখন এখানে প্রচুর ব্লাড আসে। কি হয় মানে, এখানে প্রচুর ব্লাড আসে প্লাস রেপিড আসে। দেখছো, যদি শুধুমাত্র দেখো ডাইলেশন হতো তখন কি হতো, ব্লাড বেশি আসতো ঠিক আছে, বাট স্লো আসতো। বাট যখন কন্ট্রাকশন করছে তখন কি, ব্লাড কম আসছে বাট রেপিড আসছে। তখন তাহলে এই আমি এই দুটো নিবো, ব্লাড ফ্লো বেশি, রেপিড, এই দুটোই নিবো আমি। এই জন্য ইনফ্লামেশন ক্ষেত্রে আমাদের কি হয়, আগে নিউরোজেনিক কন্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপর আসো, এখন মনে করো তোমার ভেসেলটা ডাইলেশন করে ফেলছে, ভেসেলটা কি করে ফেলছে, ডাইলেশন করে ফেলছে। তাহলে ভেসেল যদি ডাইলেশন যদি করে, তাহলে এখন একটা জিনিস দেখো এখানে, ভেসেল যদি ডাইলেট যদি করে, দেখো তো দেখি, তাহলে আগের মতো আমরা আগে একটা বলছিলাম কি, আর কি বলছিলাম এখানে, যে এখানে আমাদের অস্মোটিক প্রেসার ছিল, এখানে আমাদের কি ছিল, হায়ার প্রেসার ছিল। তাহলে এখন ভেসেল যদি ডাইরেক্ট যদি করে, এখানে যদি বেশি বেশি ব্লাড যদি আসে, তাহলে এই দুটার প্রেসার কিন্তু চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হবে, এটা একটু আমরা দেখি। এখন এখন ব্লাড আসতেছে বেশি, ব্লাড কি আসতেছে, এখন ব্লাড আসতে বেশি। দেখো, ব্লাড যদি বেশি আসে, তখন এখানে একটা জিনিস হয় কি, যে আমাদের এই এন্ডোথেলিয়াল যে গ্যাপ গুলো আছে, 2 নম্বর পয়েন্ট আসে। 2 নম্বর পয়েন্ট কি বলছি আমি, যে এন্ডোথেলিয়াল গ্যাপ ক্রিয়েট হবে। এন্ডোথেলিয়াল গ্যাপ ক্রিয়েট মানে কি? আচ্ছা, এটা আমি একটু পরে বলতেছি, আগে আমি ওই গ্রাফটা একটু বুঝে ফেলি। ধরে নিলাম এন্ডোথেলিয়াল গ্যাপ হওয়ার পর এখানে আমাদের কি হবে, বিভিন্ন ধরনের ফ্লুইড লিক হবে, বিভিন্ন ফ্লুইড এখানে লিক হবে প্লাস বিভিন্ন ধরনের প্রোটিন এখানে চলে আসবে। আচ্ছা, যদি প্রোটিন যদি চলে আসে এখানে, ব্লাড ফ্লো তো বেশি হচ্ছে, অলরেডি ব্লাড ফ্লো বেশি, তাহলে প্রোটিন এখানে যদি চলে আসে, তাহলে দেখো তো আগের মতো কি অটোমেটিক প্রেশারটা কি থাকবে, আগে যে 35 ছিল এটা কি থাকবে না? কেন? কারণ কোন এখানে প্রোটিন চলে আসছে বেশি, লিকও চলে আসছে, তাহলে অটোমেটিক প্রেশারটা আগে থেকে কমে যাবে। কমে মনে করে সেটা কত, 15 হয়ে গেল। বাট অস্মোটিক প্রেশার মানে কি, ব্লাডে ফ্লুইড বেশি, তাহলে এটা কি আগের থেকে বাড়বে না কমবে? আগের থেকে অবশ্যই বাড়বে। 35 থেকে সেটা মনে করেন কত হয়েছে, 55 হয়ে গেছে। এখন এটা কিন্তু আর কি, এটা ক্রস করে কিন্তু নিচে দিয়ে নামে নাই। কেন নামে নাই? কারণ ব্লাড ফ্লো বেশি, অনেক ব্লাড ফ্লো। আর একটা কি, ব্লাড ফ্লো বেশি হলে আরেকটা কি, অস্মোটিক প্রেশারটা তখন কমে যাবে, কেন, ফ্লুইড লিক হচ্ছে। এই জন্য আমরা বলি যে, এখন কি, এখন আসো এন্ডোথেলিয়াল গ্যাপটা পড়ি, এন্ডোথেলিয়াল গ্যাপটা পড়ি। এন্ডোথেলিয়াল গ্যাপে কি হবে এখন, এন্ডোথেলিয়াল প্রথমে গ্যাপ কি হবে, ক্রিয়েট হবে। কেন কি হচ্ছে এগুলা, দেখো এটা নর্মাল জিনিস। ইনফ্লামেশনটা হচ্ছে আমাদের এই জায়গায়, ইনফ্লামেশনটা হচ্ছে আমার এই জায়গায়, তাই না? এই জায়গা হচ্ছে, এখন এই জায়গায় যে সেলগুলো আছে এগুলো ইনজুর হবে, বা টিস্যুগুলো ইনজুর হবে। তো টিস্যুগুলো যদি ইনজুর হয়, আমরা জানি যে টিস্যুর এখানে একটা উপাদান কি, আচ্ছা আমাদের মাসেল একটা পড়ি, আগে একটু মাসেল পড়ি। এই মাসেলটা কই থাকে, লিখে রাখো যে আমাদের যে সেরিভাস্কুলার কানেকটিভ টিস্যুতে থাকে, সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যুতে থাকে, আর কোথায় থাকে, মিউকাস লাইনিং এ থাকে, বিভিন্ন এক্সটার্নাল এবং ইন্টারনাল লাইনিং এ থাকে। তাহলে আমাদের যে স্কিনটা আছে, যেটা আমরা ইনজুরি করছি ওইটাকে স্কিন, ওই স্কিনে আমাদের অনেকগুলো মাসেল থাকে এবং মাসেল গুলো খুবই বেশি সেন্সিটিভ। তাহলে ওরা কি হবে, আমাদের মাসেলের যে মেমব্রেনটা আছে, এটা কি মেমব্রেন, মাসেল আগে থেকে কিছু, এই দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে। আগে থেকে কিছু প্রিফর্ম কিছু কি থাকে, কেমিক্যাল মিডিয়েটর থাকে, প্রিফর্ম কিছু কি থাকে, কেমিক্যাল মিডিয়েটর থাকে, প্রিফর্ম কিছু কি থাকে, কেমিক্যাল মিডিয়েটর, যেমন বলে কি, হিস্টামিন, হিস্টামিন থাকে, লিউকোট্রিন 4 থাকে, আর কি থাকে, ব্রেডিগ্যানিন থাকে। তাহলে দেখো, ইনফ্লামেশন যদি হয়, ইনফ্লামেশন কি, আমাদের ইনফ্লামেশন কি এমন এমন হবে যে আমার সেল তৈরি হবে, দেন ওখানে আসতে হবে? না, এটা না। ইনফ্লামেশন মানে আমার আগে কিছু আমাদের
সেল আগে থেকে তৈরি হতে হবে, যেন ইনফ্লামেশন হওয়ার সাথে সাথে এগুলো তাড়াতাড়ি আমাদের কি হয় ইনফ্লামেশন সাইডে চলে আসে। তাহলে ইনফ্লামেশন যখন হবে তখন এই টিস্যুটি ইনজুরি হবে, তখন কি হবে, এই মাসেল গুলো অ্যাক্টিভ হবে, যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে, তারা বিভিন্ন ধরনের হিস্টামিন, যেটা ফ্রি ফর্ম ছিল আগে থেকে, হিস্টামিন, লিগোটিন 4, বেডিগাইনিন ওটা রিলিজ করে দিবে। সাথে এই সেলগুলো যখন ইনজুরি যখন হয়, এই সেলের একটা উপাদান আমরা কি জানি, ফসফোলিপিড জানি, ফসফোলিপিড। এটা যখন ইনজুরি হবে তখন ফসফোলাইসিস এ টু দ্বারা কি হবে, অ্যারাকিডোনিক অ্যাসিড কনভার্ট হবে, অ্যারাকিডোনিক অ্যাসিড হয়ে যাবে। এখন এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি হবে, বলছিলাম যে কস 1 আর লিপোজিনাস পাথের মাধ্যমে কি হবে, ওই যে লিগোটিন 4 এগুলো ক্রিয়েট হবে, যেগুলো আমরা এখানে পাইছি। তার মানে এখানে আমাদের বিভিন্ন ধরনের এখন কেমিক্যাল মিডিয়েটেড ক্রিয়েট হয়ে যাবে। এরা কি করবে, এরা এই জায়গায় গিয়ে কাজ করবে, এখানে যে স্মুথ মাসল থাকে, এই স্মুথ মাসল এদের জন্য কিছু রিসেপ্টর থাকে, তারা এই জায়গায় গিয়ে কাজ করবে। এন্ডোথেলিয়াল সেল এদের জন্য কিছু রিসেপ্টর থাকে, তারা এই জায়গায় গিয়ে কাজ করবে। তখন কি হবে, এটা আমাদের কি হবে, তখন এটা যখন কাজ করবে তখন এই সিস্টেম কি করে আমরা পড়ছি না, ভ্যাসোডাইলেশন করে, তখন এখানে বেশি বেশি ব্লাড ঢুকবে। যখন ব্লাড ঢুকবে তখন এখানে কি হবে, একই সাথে আবার কোথায় কাজ করে এরা, এই এন্ডোথেলিয়াল সেলে কাজ করে। তখন এন্ডোথেলিয়াল সেলগুলো কি করে, কন্ট্রাকশন করে, কি করে, কন্ট্রাকশন করে। তারপর আগে ছিল এন্ডোথেলিয়াল সেলটা এমন, এখন এটা কন্ট্রাকশন করে কেমন হবে, এই তুমি ছোট হয়ে যাবে। তোমাদের এটা একটা এন্ডোথেলিয়াল সেল, এরা আবার কি করবে, কন্ট্রাকশন করবে। এটা তাদের এই জায়গাটা কি গ্যাপ হয়ে গেল না, এই জায়গায় একটা গ্যাপ ফিট হলো না, এই গ্যাপ ফিট হয়ে যাবে। তখন এখান থেকে বিভিন্ন ধরনের ফ্লুইড এগুলো চলে আসে। তাহলে ফ্লুইড যদি চলে আসে, সাথে শুধু কি ফ্লুইড আসবে রে? না, প্রোটিনও চলে আসবে, কিন্তু এখান দিয়ে পদ দিয়ে কিন্তু আরবিসি আসতে পারে না। কেন না, আরবিসি অনেক বড়। আর ডব্লিউবিসি টা আসতে পারে, কেন পারে, কারণ ডব্লিউবিসি আমাদের অ্যামিবার মতো চলন, এটা আমাদের কি সাইজ গুলো চেঞ্জ করতে পারে, সাইজ গুলো তারা চেঞ্জ করতে পারে, যার কারণে এখানে ডব্লিউবিসি চলে আসে। আর কমপ্লিমেন্ট প্রোটিনটা আসবে, আমরা জানি যে কমপ্লিমেন্ট প্রোটিন গুলো বডিতে এমনি ফ্রি ফর্ম অবস্থায় থাকে, যখন ইনফ্লামেশন হবে তখন ওগুলো আমাদের ব্লাডে আসবে। তাহলে এখানে কি হলো, আমাদের প্লাজমা প্রোটিন চলে আসলো, প্লাজমা প্রোটিন চলে আসলো। তাহলে ব্লাডে কিন্তু প্লাজমা প্রোটিন কমে গেছে, যদি কমে যায় এই জন্য আমাদের কি হয়, অসমোটিক প্রেশারটা কমে যায়। তাহলে ইনফ্লামেশন যখন হয় তখন কি হয়, অসমোটিক প্রেশার আগের মতো 25 থাকে না, কত হয়ে যায়, তাহলে মনে করে 15 হয়ে যায়। বাট ব্লাডটা এখানে বেশি বেশি আসতেছে, ওই জন্য হার্ট স্ট্রিক প্রেশার আবার কি হয়, বেড়ে যায়। যার কারণে কি আলটিমেটলি এই উপরে হার্ট স্ট্রিক প্রেশারের পরিমাণটা অসমোটিক প্রেশারের বেশি থাকে। যার কারণে কি এখানে শুধু ফ্লুইড লিকই হতে থাকে, ফ্লুইড লিক হবে, লিক হবে, লিক হবে, লিক হবে, লিক হবে, কিন্তু ফ্লুইড গুলো আবার আগের মতো আগের জায়গায় ব্যাক করতে পারবে না। তো বুঝতে পারছি নাকি, বুঝিনি, আগের মতো কি আগের জায়গায় ব্যাক করতে পারবে না। তাহলে এটা গেল আমাদের ভ্যাসোডাইলেশন। এর আমি কি করছি এখন, জাস্ট ভ্যাসোডাইলেশনে পড়ছি। তাহলে আমি এটা মুছে ফেলি এগুলো, জাস্ট বুঝলে হবে, বুঝলে হয়ে যাবে শেষ। তাহলে বুঝলে এটা হয়ে যাবে শেষ। তাহলে এটা আমাদের কি, এটা গেল, এটা গেল। তাহলে আমি গ্রাফ দিয়ে সবকিছু মোটামুটি বুঝে ফেলছি, এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে আসি, এখানে কি লিখছি আমি, যে এন্ডোথেলিয়াল যে গ্যাপ গুলো হয়, দ্যাট মিনস ভাস্কুলার যে পারমিয়াবিলিটি, এটাকে আমরা বলি হলমার্ক, এটা একটা হলমার্ক, ঠিক আছে, হলমার্ক অফ হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন। আচ্ছা, ভাস্কুলার যখন গ্যাপ যখন হয়, তখন আমি এখানে একটা জিনিস বলছি যে জাস্ট এখানে কন্ট্রাকশন হয় সেলগুলা। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই সেলগুলা কন্ট্রাকশন না, এগুলা রিট্রাকশনে কিন্তু হয়। শুধুমাত্র কন্ট্রাকশনে কি হয়, রিট্রাকশনও হয়। রিট্রাকশন, এই দুটো মানে কি, হোয়াট ইজ কন্ট্রাকশন, হোয়াট ইজ রিট্রাকশন। কন্ট্রাকশন মানে হোল সেল কন্ট্যাক্ট করবে, হোল সেল কন্ট্যাক্ট করবে, মানে এই সেলটা পুরোটা কন্ট্যাক্ট করে এরকম হয়ে যাবে। আর রিট্রাকশন মানে কি, রিট্রাকশন মানে এই সেলের এজ গুলো, মানে প্রান্তগুলো কন্ট্রাকশন করবে, জাস্ট এই প্রান্তগুলা, যেটা যে প্রান্ত আছে এই প্রান্তগুলো জাস্ট এভাবে কন্ট্রাকশন করবে। বুঝতে পারছি, দুটো কিন্তু একসাথে হয়। আর যেটা রিট্রাকশন, এটা হবে ডিলেইড, এটা কখন হবে, ডিলেট হবে। এটা কেন হবে, নিজের ইন্টারলিউকিন 1 দ্বারা, টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর দ্বারা। তার মানে এগুলা কি, এগুলো সাইটোকাইন, এগুলা কি, এগুলা কি, এগুলো হচ্ছে সাইটোকাইন, এগুলো কি, এগুলো হচ্ছে সাইটোকাইন। তাহলে বলো সাইটোকাইন কি, তাহলে সাইটোকাইন কিছুই না, তাহলে এগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিন তৈরি হতে টাইম কম লাগবে নাকি বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাকে ডিএনএ হইতে হবে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে এমআরএনএ, দেন প্রোটিন। এই জন্য এই রিট্রাকশনটা হচ্ছে ডিলেড প্রসেসে হয়। আগে হবে কি কন্ট্রাকশন, আগে কি হবে, কন্ট্রাকশন হয়ে যাবে। কারণ কন্ট্রাকশন কি করে, এই যে লিখছিলাম একটু আগে, প্রিফর্মড যে কেমিক্যাল মিডিয়েটর হিস্টামিন, এর মানে এখান থেকে যেগুলো রিলিজ হচ্ছে আর কি, যে হিস্টামিন, লিগোডিন 4, দেন কি বেরিগানিন, এরা কিন্তু কন্ট্রাকশন করবে। এরপরে এগুলো হাফ লাইফ ছোট, এদের হাফ লাইফ থাকে খুব কম, এদের হাফ লাইফ কেমন থাকে, কম থাকে। হিস্টামিন, বেরিগানিন, এদের হাফ লাইফ থাকে কম, এটা একটু পরে শেষ হয়ে যায়, মিনিট বা সেকেন্ডের, এটা মিনিটের পর এটা শেষ হয়ে যায়। তখন কোনটা কাজ করে, এই রিট্রাকশনটা কাজ করে। তখন এই রিট্রাকশন দিয়ে ফ্লুইড গুলোকে এখানে কি করে, লিক করতে থাকে, ফ্লুইড গুলো কি করে, লিক করতে থাকে, ফ্লুইড গুলো কি করে, লিক করতে থাকে। তখন আমাদের এখানে কি হবে, আর যখন ব্লাড ফ্লো যখন বেশি হয়ে গেছে তখন আমরা এটার জন্য পাচ্ছি হট, ঠিক আছে, টেম্পারেচারটা হাই ছিল। আর এখানে কি হবে, সোয়েলেন হয়ে যাবে, ফ্লুইড গুলো এডিমা কনভার্ট হবে এখানে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার ফিচার্স, এগুলো হচ্ছে তার ফিচার্স। আচ্ছা, এখন এখন হচ্ছে যে আমরা এখানে একটা কথা আছে, যে সেটা কি, যেটা হচ্ছে এখানে এই যে
শুধুমাত্র এন্ডোথেলিয়াল যে পারমিয়াবিলিটি আমরা এখন বাড়াইছি, এখানে যে এন্ডোথেলিয়াল যে পারমিয়াবিলিটি বেড়ে গেছে, এগুলা শুধুমাত্র যে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন বা রিট্রাকশন করে না, বরং এখানে আমি ডিরেক্ট ইনজুরি করতে পারি, এই সেলগুলোর উপর ডিরেক্ট ইনজুরি দিয়ে করতে পারি। সেটা কি? তা আবার একটু দেখাই, তাহলে একটু মুছে ফেলি, এখানে আবার নতুন করে একটা জিনিস দেখাই, এখানে একটু মুছে ফেলি। আচ্ছা, এখানে কি লিখছি আমি, যে ডিরেক্ট ইনজুরি করতে পারি এগুলোকে। ডিরেক্ট ইনজুরি কখন হবে? কারণ আমি এই সেলগুলোকে যখন ডিরেক্ট ইনজুরি যখন করবো, এগুলোকে যখন ডিরেক্ট ইনজুরি যখন করবো, তখনও কিন্তু আমাদের এখানে কি ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে। এই ডিরেক্ট ইনজুরি কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যখন আমরা বার্ন করবো, বার্ন একটা পেশেন্ট, যারা বার্নের পেশেন্ট বা যাদের দগ্ধ পেশেন্ট যারা আছে, ওদের কি হয়, এই যে সেলগুলো ডিরেক্ট ইনজুরি হবে, তখন কি হবে, পুরো সেলটা টেস্ট হয়ে যাবে, তখন এখানে কি ভাস্কুলার পারমিয়াবিলিটি আরো বেশি বেড়ে যাবে, তখন আরো বেশি এখানে ফ্লুইড চলে আসবে, আরো বেশি ফ্লুইড চলে আসবে, তখন বডিতে ইডেমা ফরমেশন হয়। বার্ন পেশেন্টদের এই জন্য ইডেমা ফরমেশন হয়, কারণ কি, সেলটা ডিরেক্ট ইনজুরি হয়ে যায়। আচ্ছা, ডিরেক্ট ইনজুরি ছাড়াও আমরা আরো কিছু ইনজুরি করতে পারি, সেটা কিভাবে? সেটা হচ্ছে তাদের যে ডিলেট ইনজুরি দিয়ে করতে পারি, ডিলেট ইনজুরি দিয়ে হতে পারে, এটা আমি লিখছি এখানে। এরপরে কি ডিলেট ইনজুরি, ডিলেট ইনজুরি মানে কি, সাপোজ সানবার্ন এটা বেশি হয়, সানবার্ন এটা বেশি দেখা যায়, সাপোজ আমরা কোথাও ঘুরতে গেছি রোদের আলোতে, ওখানে মেলে কি প্রথম কিছু দেখা যায় না, কিন্তু পরবর্তীতে আমরা যখন আসি সানবার্ন থেকে ঘোরাঘুরি করে যখন আসি, তখন কি হয়, যে একটু পরে দেখা যায় বা কয়েক ঘন্টা পরে দেখা যায় ওখানে আমাদের কি হচ্ছে, ফুলে গেছে বা লাল হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে ওখানে, এটা ডিলেট কজ। আরটা ইম্পর্টেন্ট, লিউকোসাইট মিডিয়েটেড সেল ডিসরাপশন, এটা ইম্পর্টেন্ট এখানে, যে এটা লিউকোসাইট মিডিয়েটেড সেল ডিসরাপশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হয়, লিউকোসাইট মিডিয়েটেড এই জিনিসটা হবে শুধুমাত্র পালমোনারি মাইক্রোসার্কুলেশন আর গ্লোমেরুলার মাইক্রোসার্কুলেশন, এই দুই জায়গায় শুধুমাত্র আমাদের যে লিউকোসাইট মিডিয়েটেড সেল ডিসরাপশনটা হবে। লিউকোসাইট মিডিয়েটেড সেল ডিসরাপশনটা শুধুমাত্র পালমোনারি মাইক্রোসার্কুলেশন আর গ্লোমেরুলার মাইক্রোসার্কুলেশন হবে। কেন? কারণ এই দুই জায়গার যে এন্ডোথেলিয়াল যে সেলগুলো থাকে, এই দুই জায়গার যে এন্ডোথেলিয়াল সেল থাকে, এরা নিউট্রোফিলকে হোল্ড করার ক্ষমতা বেশি, এরা নিউট্রোফিলকে হোল্ড করে রাখতে অনেকক্ষণ ধরে, নিউট্রোফিলকে হোল্ড করে রাখে, হোল্ড করে রাখে অনেক সময় ধরে, অনেক সময় ধরে। তখন কি করে, এই নিউট্রোফিল গুলো এখানে একটা ইনফ্লামেশন তৈরি করে ফেলে। এই জন্য আমরা বলি যে লিউকোসাইট মিডিয়েটেড সেল ডিসরাপশনটা কোথায় হয়, এই দুটো জায়গায় সবচেয়ে বেশি হয়। কেন? ওখানে নিউট্রোফিল হোল্ড করে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি, ওখানে তারা কি করে, পরবর্তীতে ইনফ্লামেশন করে। এটা গেল, এটা শেষ, এটা শেষ। এরপরে কি হবে, এরপরে একটা জিনিস আছে, এটা বলে আমরা ট্রান্সসাইটোসিস, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সসাইটোসিস, ট্রান্সসাইটোসিস খুব ইম্পর্টেন্ট, ট্রান্সসাইটোসিস। তাহলে এই দুটো কিন্তু আমরা আশা করি বুঝে গেছি। এখন আমাদের এই সেলগুলো পুরোপুরি কি, এই সেলগুলো আবার একটু আঁকি, এই সেলগুলো এখন পুরোপুরি কি ডিসরাপশন হয়ে গেছে, ডিসরাপশন, এটা পুরোপুরি ইনক্রিজ, সেলগুলো এখন কন্ডাকশন করছে, কন্ডাকশন করছে। এখানে আমাদের আগে কিছু সেল ছিল, আগে কিছু সেল ছিল, এখানে অনেক ফ্লুইড এখানে আমাদের লিক হয়ে চলে আসছে, অনেক ফ্লুইড এখানে আমাদের লিক হয়ে চলে আসছে, অনেক ফ্লুইড এখানে জমে গেছে। এরপর আমাদের যে শব্দটা আছে, এটা আমরা কি বলি, এখানটা কি বলি, ট্রান্সসাইটোসিস। ট্রান্সসাইটোসিস বোঝার জন্য এখানে একটা সেল আমি দেখাই, সেটা হচ্ছে ট্রান্সসাইটোসিস হওয়ার জন্য আমাদের, তারপর মনে করি এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। এই এন্ডোথেলিয়াল সেলে আমরা জানি যে কিছু রিসেপ্টর থাকে, তাদের জন্য হিস্টামিনের জন্য থাকে, হিস্টামিনের জন্য থাকে। এই হিস্টামিন আর একটা জিনিস থাকে, এটা আমরা বলি বেসিকুলো এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই বেসিকুলো এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরও কিন্তু এখানে একটা রিসেপ্টর থাকে তার জন্য। এরা কি করে, এরা মেনলি ট্রান্সসাইটোসিস প্রসেসটাকে অ্যাগ্রিভেট করে, মানে তারা বাইরে থেকে কোনো একটা ডব্লিউবিসি কে প্রথমে এন্ডোসাইটোসিস করবে, এই সেলগুলো তারা ঢুকে ফেলবে, ঢুকে এটাকে সেলের মাঝখানে নিয়ে এক্সোসাইটোসিস এর মাধ্যমে সেটাকে এরপর দিয়ে বের করে দিবে, মানে তারা ইনফ্লামেশন সাইডে এখানে নিয়ে আসবে, ইনফ্লামেশন সাইডে তারা নিয়ে আসবে। ঠিক আছে, ইনফ্লামেশন সাইডে এখানে নিয়ে আসবে তারা, এটাকে আমরা বলি ট্রান্সসাইটোসিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয় নাই, এখানে যে ফ্লুইড গুলো আসে, প্রোটিন রিচ যে ফ্লুইড গুলো আসে, ওটা আমরা বলি এক্সুডেট ফ্লুইড, এক্সুডেট ফ্লুইড বলি, ওটাকে আমরা কি বলি, এক্সুডেট ফ্লুইড বলি। তো এক্সুডেট কি, প্রোটিন রিচ, প্রোটিন রিচ ফ্লুইড প্লাস প্লাজমা, কি বলে, প্রোটিন রিচ ফ্লুইড প্লাস এখানে কি থাকবে, প্লাজমা ফ্লুইড থাকবে, এটাকে আমরা বলি এক্সুডেট। এটা সবসময় প্যাথোলজিক্যাল হয়, প্যাথোলজিক্যাল। বাট একটা শব্দ আছে ট্রান্সজুডেট, ট্রান্সজুডেটটা ফিজিওলজিক্যাল হতে পারে। এটা কখন হবে, যখন এখানে স্টার্লিং যে পোস্টটা থাকে, স্টার্লিং যে পোস্ট থাকে, ওটা যখন ডিসরাপশন হবে, এই এক্সুডেটে কোনো ধরনের এন্ডোথেলিয়াল গ্যাপ হওয়ার প্রয়োজন নেই, এন্ডোথেলিয়াল গ্যাপের প্রয়োজন নেই, এন্ডোথেলিয়াল গ্যাপ ছাড়া কিন্তু আমাদের হইতে পারে। এখানে তখন বেশি বেশি ব্লাড যখন আসবে,
তারা আমাদের কি করে এন্ডোথেলিয়াল এই যে কি বলে স্টার্লিং ফোর্স যেটা আছে এটাকে তারা কি করে ডিস্টার্ব করে ফেলে, তখন আমাদের কি হয় এখানে কিছু ফ্লুইড আমাদের লিক হতে পারে। এটা এখানে কিন্তু আমাদের কি হয় এন্ডোথেলিয়াল যে গ্যাপ ওটা কোনো আমাদের প্রয়োজন নেই। তাহলে এটা একটা প্রসেস গেল, এক্সুডেট আর ট্রান্সুডেট এটা আমরা বুঝে গেলাম। যাতে ট্রান্সসাইটোসিস আর ট্রান্সসাইটোসিস কি করে, ট্রান্সসাইটোসিস কি করে, ট্রান্সসাইটোসিস করবে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে হিস্টামিন করবে। কি করবে ট্রান্সসাইটোসিস হিস্টামিন করবে। ট্রান্সসাইটোসিস কি করবে, ট্রান্সসাইটোসিস করবে আমাদের হিস্টামিন প্লাস ভেসিকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা সবগুলো হলো। এবং এই যে এত কিছু আমাদের এখানে হয়ে গেল, এরপর আমাদের একটা ধাপ আছে যেটাকে আমরা বলি এনজিওজেনেসিস। যেটাকে আমরা বলি এনজিওজেনেসিস বলি। সেটা আমরা কি বলি এনজিওজেনেসিস। এনজিওজেনেসিস মানে কি, সাপোজ তোমাকে আমি বললাম যে 1 বছর একটা বিল্ডিং করো, একজনকে বললাম যে 7 দিন একটা বিল্ডিং করো, তাহলে কারটা বেশি মজবুত হবে? 1 বছরে যে করছে সেটা, এটা বেশি মজবুত, এটা কম হবে কেন? কারণ সে অল্প সময়ের ভিতর এই জিনিসটা করে ফেলছে। তাহলে এনজিওজেনেসিস মানে হচ্ছে কি আমাদের নিউ 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 ব্লাড ক্যাপিলারি তৈরি হওয়া, নিউ ব্লাড ক্যাপিলারি তৈরি হওয়া, নিউ ব্লাড ক্যাপিলারি তৈরি হওয়া, ব্লাড ক্যাপিলারি বেড তৈরি হওয়া। বাট এটা কি হবে ইমেচিউর হবে, ইমেচিউর হবে। প্লাস আমাদের কি হবে অত বেশি টেক্সচার হবে না, টেনসেল না, টেনসেল এটা অ্যাব্রোসেবল ভাবে এরকম একটা কি হবে ক্যাপিলারি এনজাইম হয়ে যাবে। তখন কিন্তু এখানে আমাদের কি পারসিস্টেন্ট কিছু গ্যাপ থাকতে পারে। ওখানে কিন্তু পারসিস্টেন্ট কি হবে গ্যাপ থাকবে, এই যে এই জায়গায় কিছু পারসিস্টেন্ট গ্যাপ থেকে যাবে। তখন কিন্তু আমাদের ফ্লুইড গুলো এখান দিয়ে লিক হতে পারে, তখন কিন্তু ফ্লুইড গুলো এখান দিয়ে কি হবে লিক হতে পারে, তখন কিন্তু আমাদের কি হবে এখানে ইডেমা ফরমেশন হতে পারে। তাহলে এই সবগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের কি হবে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্যাপটা ক্রিয়েট হবে সবগুলো প্রসেসের মাধ্যমে। এখন এখানে যখন এখান থেকে যখন বেশি বেশি ফ্লুইড যখন এই গ্যাপে যখন চলে আসবে, তখন এখানে শুধুমাত্র কি থাকবে ব্লাড সেলগুলো থাকবে না, তখন এই ব্লাডের এখানে ডিসকাস হয়ে যাবে, ডিসকাস হয়ে যাবে, তখন এগুলো বেশি ডিসকাস হয়ে যাবে এখানে। যখন ডিসকাস হবে তখন এটা কি হবে, এটাকে আমরা বলি স্টেসিস। এটাকে আমরা কি বলি স্টেসিস। তাহলে এখানে যখন বেশি ডিসকাস হয়ে যাবে তখন এই জিনিসটাকে আমরা কি বলি স্টেসিস বলি, এই জিনিসটাকে আমরা বলি স্টেসিস। তাহলে এগুলা সবগুলো হচ্ছে আমাদের ভাস্কুলার ইভেন্ট। প্রথমে ট্রানজিয়েন্ট হবে, দেন ভেসোডাইলেশন হবে, দেন ভাস্কুলার পারমেবিলিটি হবে, আবার কত না 5 ভাবে হয়, 5 ভাবে হতে পারে কি কি। নর্মাল হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল গ্যাপ আমরা করবো কন্ট্রাকশন রিট্রাকশন দিয়ে, তারপরে ডিটিক ইনজুরি করতে পারি, ডিলেট ইনজুরি করতে পারি, লিপোসাইটোসিস করতে পারি, ট্রান্সফারেসিস করতে পারি, এনজিওজেনেসিস করতে পারি। এগুলো সবগুলোর মাধ্যমে ভাস্কুলার গ্যাপ হবে। আর লাস্টে কি হবে আমাদের স্টেসিস হবে। স্টেসিস হবে। এখানে আরেকটা কোশ্চেন যে আমাদের কোন জায়গায় সবচেয়ে বেশি ইনফ্লামেশন দেখা দেয়, কোন জায়গায় সবচেয়ে বেশি ইনফ্লামেশন দেখা দেয়? এটা তো একটা পোস্ট ক্যাপিলারি ভেনিউল, এখানে আর্টারিয়াল সাইড থাকে, ক্যাপিলারি থাকে, ভেনিউলিন থাকে। মনে রাখতে হবে যে এগুড ইনফ্লামেশন বেশি হচ্ছে আমাদের এই ভেনিউল সাইডে, ভেনিউল সাইডে বেশি হয়। কেন ভেনিউল সাইডে বেশি হয়? এখানে রিসেপ্টর বেশি থাকে। কাদের জন্য রিসেপ্টর বেশি থাকে? তাহলে এটা বলি যে ভেনিউলে একিউট ইনফ্লামেশন বেশি হবে। কেন? কারণ এখানে রিসেপ্টর বেশি থাকে। কিসের রিসেপ্টর? হিস্টামিনের রিসেপ্টর বেশি থাকে। কোথায় বেশি থাকে? তাদের এন্ডোথেলিয়াল সেলে, এন্ডোথেলিয়াল সেলে রিসেপ্টর বেশি থাকে। তাহলে এরা কি করবে বেশি কন্ট্রাকশন রিট্রাকশন করে কি করবে, রিট্রাকশন করে কি করবে গ্যাপ ক্রিয়েট করবে, গ্যাপ ক্রিয়েট করে তখন বেশি বেশি ফ্লুইড আমাদের কি হয় লিক হয়। এটা নর্মাল অবস্থা। সাপোজ এদিকে তো এটা আমাদের কি একিউট, এটা এ। আর ক্রনিক কি হবে একটু দেরিতে শুরু হবে, বাট এটা অনেকক্ষণ ধরে থাকবে। আর যদি সিভিয়ার বার্ন যদি হয়, সাপোজ মনে করো সিভিয়ার কোনো ইনজুরি হয়েছে, তখন কিন্তু আমাদের আর্টারি, ক্যাপিলারি, ভেনাস তিনটা সেলে কিন্তু ইনজুরি হবে। তখন কি হবে, তখন আমাদের ইমিডিয়েট হবে এবং এটা প্রলং টাইম ধরে থাকবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের বি গ্রাফ। তার মানে আমাদের ইনফ্লামেশন যে হচ্ছে, যে ইনফ্লামেশন এগুলো যে নর্মাল প্রসেস, এ আর বি ছিল নর্মাল, কিন্তু যখন সিভিয়ার যখন বার্ন হবে তখন কি হবে ইমিডিয়েট হবে এবং খুব প্রলং টাইম ধরে থাকবে। এটা আমার মিলি সানবার্নে দেখা যায়। সানবার্ন প্লাস সানবার্ন সরি, এমনি সিভিয়ার বার্নে দেখা যায়। সিভিয়ার বার্ন, সিভিয়ার বার্ন এটা দেখা যায়, সিভিয়ার বার্ন এটা দেখা যায় সিটা। কি হবে এখানে সবগুলো সেল এখানে ডিস্ট্রয়। নর্মালি ইনফ্লামেশন যখন হয় তখন শুধুমাত্র আমাদের ভেনিউলার সেলগুলো ডিস্ট্রাকশন হয়, ভেনিউলার সেলগুলো ডিস্ট্রাকশন হয়, নর্মালি এটাই হয়। আর যখন সিভিয়ার বার্ন যখন হবে তখন পুরো অল এন্ডোথেলিয়ালটা যখন ডিস্ট্রাকশন হবে তখন বেশি বেশি ফ্লুইড এখানে জমা যাবে। বেশি বেশি ফ্লুইড যখন হবে তখন ইনফ্লামেশন দেখা দিবে, ভেনিউল দেখা দিবে, সোয়েলেন হয়ে যাবে, তখন ওই পার্টটা কাজ করতে পারবে না, তারা ফাংশন লেস হয়ে যাবে। যে পার্টটা আর পুরোপুরি কাজ করতে পারবে না, তারা পুরোপুরি ফাংশন লেস হয়ে যাবে। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমাদের কি
এই সবগুলো হচ্ছে আমাদের ইনফ্লামেশনের ভাস্কুলার পার্ট। আমি এখানে মোটামুটি সবগুলো পার্টই টাচ করছি। এরপরে আমরা নেক্সট ক্লাস সেলুলার পার্টটা একটু দেখবো এবং এটা আবার রিক্যাপিচুলেশন করবো। তাহলে এটা হলো আমাদের ভাস্কুলার পার্ট। এটুকু থাকবে আজকে।